রহিম। দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইন। দণ্ডবিধি আইনের অধ্যায় হচ্ছে 23টে এবং এই আইনের ধারাতে 1 থেকে 511টা। আমরা আপনাদের জন্য খুব অল্প সংখ্যক ধারা সাজেশন করছি, এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে বলে মনে করি। যদিও শর্ট কোর্স, পাস কোর্স এবং আপনাদের আপ্রাণ চেষ্টা এবং কঠোর পরিশ্রমই আপনার সৌভাগ্যের লক্ষ্যে নিয়ে যাবে। আমি যা দেখছি আপনাদের পরিশ্রম করেন, অনেক প্রচুর পরিমাণ লিখতেছেন এবং পড়তেছেন, অতএব আপনাদের ভালো রেজাল্ট হবে এ আমার বিশ্বাস, ইনশাল্লাহ। তাহলে প্রথমে আমি শিরোনাম বলবো, আর 1 থেকেই শুরু করব, কারণ আপনারা অল্প সময় আছেন, কষ্ট আমার হোক, আপনারা শুনতে থাকবেন। ক্লাস 1 ঘন্টা অতিবাহিত হলেও শুনতে থাকবেন, যা যা কাজ কদ্দূর যেতে পারি। আজকে টেনশন নেই, কারণ কেউ সেটু নাই, ডাহাডাই নেই। তাহলে 17 হলো সরকার, 17 হলো সরকার, 20 হলো বিচারালয়, 20 হলো বিচারালয়, 21 হলো সরকারি কর্মচারী, 21 হলো সরকারি কর্মচারী, 22 হলো অস্থাবর সম্পত্তি, 22 হলো অস্থাবর সম্পত্তি, 23 হলো অবৈধ লাভ, অবৈধ ক্ষতি, 23 অবৈধ লাভ, অবৈধ ক্ষতি, 24 অসাধুভাবে, 24 অসাধুভাবে। তারপরে 25 হলো প্রতারণামূলকভাবে, 25 প্রতারণামূলকভাবে, 25 প্রতারণামূলকভাবে, 25 প্রতারণামূলকভাবে। তারপরে 27 হলো কিরানি, চাকর বা ভোক্তার অধিকারে থাকা সম্পত্তি মালিকের দখলে আছে বলেই গণ্য হবে, মালিকের দখলে আছে বলেই গণ্য হবে। 28 নকলকরণ, 28 নকলকরণ, 29 দলিল, 29 দলিল, 29 দলিল, 30 মূল্যবান জামানত, 30 মূল্যবান জামানত, 31 উইল, 31 উইল, 34 কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্যে সাধনকল্পে কৃত কার্যাবলী, 41 বিশেষ আইন, 41 বিশেষ আইন, 42 স্থানীয় আইন, 42 স্থানীয় আইন, 52 ক আশ্রয় দান, 52 ক বলছে আশ্রয় দান। এই আশ্রয় দান লিখবেন কিভাবে? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, পরিবহন, গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে, উক্ত ব্যক্তি আশ্রয় দিয়েছেন বলেই গণ্য হবে। তবে এই আশ্রয় যদি অপরাধের দিক থেকে আশ্রয় হয়, তখন স্বামী বা স্ত্রী, স্ত্রী বা স্বামী কর্তৃক আশ্রয় কোনো অপরাধ নয়, কোনো অপরাধ বলে গণ্য হবে না। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যদি আশ্রয় দেয়, অপরাধ হবে না। আর 52 ক যে আশ্রয়, আশ্রয়টা কি? আমি আপনাকে দিতে পারি, আপনি আমাকে দিতে পারেন, এটা হলো আশ্রয়, এটাই হচ্ছে আশ্রয়। এই আশ্রয় দেওয়া কোনো অপরাধ না। যদি অপরাধ করার পরে, জানার পরে যদি কেউ আশ্রয় দেয়, অপরাধী বাঁচার জন্য আপনি আশ্রয় দিচ্ছেন, সেই ক্ষেত্রে এই আশ্রয় দান অপরাধ। 53 হলো দণ্ডসমূহ, 53 হচ্ছে দণ্ডসমূহ, 53 দণ্ডসমূহ। 75 বর্ধিত দণ্ড, 75 বর্ধিত দণ্ড, 76 আইন বলে বাধ্য, তত্ত্বের ভুল ধারণা বশতে কৃত কোনো কাজ অপরাধ নয়, আইন বলে বাধ্য, তত্ত্বের ভুল ধারণা বশতে কৃত কোনো কাজ অপরাধ নয়। তারপরে 79 নিজেকে আইন সমর্থিত মনে করে, নিজেকে আইন সমর্থিত মনে করে ভুল ধারণা বশতে কাউকে যদি ই করে, যে কার্যক্রম করা হয় সেটা কোনো অপরাধ নয়। নিজেকে আইন সমর্থিত ভুল ধারণা বশতে সমর্থিত বিশ্বাস করে কার্যক্রম করলে সেই কার্যক্রম কোনো অপরাধ নয়। 80 আইন অনুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ নয়, আইন অনুগ কাজ সম্পাদনকালে দুর্ঘটনা ঘটলে অপরাধ নয়। 81 সম্ভব বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ না, বৃহত্তম ক্ষতির হাত থেকে রক্ষার জন্য ক্ষুদ্রতম ক্ষতি কোনো অপরাধ না। 82 9 বছরের শিশুর কৃত কোনো কর্ম অপরাধ না, 82 9 বছরের শিশুর কম, 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কর্ম অপরাধ না। 83 9 বছরের অধিক, 12 বছরের কম অপরিণত বিবেক সম্পূর্ণ শিশুর কাজ অপরাধ না, 9 বছরের অধিক, 12 বছরের কম অপরিণত বিবেক সম্পূর্ণ শিশুর কাজ অপরাধ নয়। 84 অপ্রকৃতস্থ ব্যক্তি, পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়, অপ্রকৃতস্থ ব্যক্তি, পাগল ব্যক্তির কাজ অপরাধ নয়। 85 অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে
বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়। অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে মানে মাতাল, অনিচ্ছাকৃত প্রমত্ততার কারণে বিচার শক্তি রহিত ব্যক্তির কাজ অপরাধ নয়। 82 সম্মতি ব্যতিরেকে কোনো কাজ মঙ্গলার্থে করলে ক্ষতি হলেও কোনো অপরাধ হবে না। সম্মতি ব্যতিরেকে মঙ্গলার্থে কোনো কাজ করলে ক্ষতি হলেও কোনো অপরাধ হবে না। 96 97 টিক্কা বা সংজ্ঞা। 96 97 রাইট অফ প্রাইভেট ডিফেন্স আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সংজ্ঞা। এই সংজ্ঞা লিখবেন, যদি সংজ্ঞা আসে লিখবেন 1860 সালের দণ্ডবিধি আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে দণ্ডবিধি আইনের 96 97 নিজের দেহ অপরের দেহ, নিজের সম্পত্তি অপরের সম্পত্তি, সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য আক্রমণকারীর আক্রমণ প্রতিরোধ করার জন্য যে প্রতিরোধ গড়ে তোলা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কর্মই অপরাধ না। এইভাবে লিখবেন। এরপরে আসেন 98 ধারা অপ্রকৃতস্থ ব্যক্তি বা পাগল ব্যক্তি, শিশু হোক, এই সমস্ত ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। এই সমস্ত ব্যক্তির কাজের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবেন। 99 যে সকল ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 99 যে সকল কাজের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। 4টে কথা আছে, 4টে মুখস্থ করে নেবেন। 100 ধারায় দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। 101 দেহ রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। দেহ রক্ষার জন্য মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। 102 আত্মরক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। আত্মরক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। 103 সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায়। একে ইংরেজিতে বলে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। 104 সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। সম্পত্তি রক্ষার ক্ষেত্রে মৃত্যু ব্যতীত যে কোনো ক্ষতি করা যায়। যে স্যারেরা আগামী বছর পরীক্ষা দেবেন, আমি যে কথাগুলো বলতেছি এইগুলো নোট করে রাখবেন এবং এইগুলোই আপনারা মুখস্থ করে রাখবেন। আগামী বছর আপনার রেজাল্ট হবে সেরার থেকে সেরা, যদি আপনি আমার সঙ্গে থাকেন ইনশাল্লাহ। আর এই বছরের রেজাল্ট আপনি দেখতেই পারবেন। এরা যদিও আসছে মাত্র 2-2.5 মাস থাকবে, 2.5 মাসের বেশি না টোটাল হবে পরীক্ষার দিন সহ। এরপরে 105 সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ এবং স্থিতিকাল। 105 সম্পত্তি রক্ষার প্রয়োগ এবং স্থিতিকাল। এই সম্পত্তি রক্ষার কয়টি ক্ষেত্রে? একটা হচ্ছে চুরি করার ক্ষেত্রে, দস্যুতার ক্ষেত্রে, অপরাধমূলক অনধিকার প্রবেশের ক্ষেত্রে। 106 নিরপরাধ ব্যক্তির আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। নিরপরাধ ব্যক্তির আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। 107 প্ররোচনার সংজ্ঞা। 107 প্ররোচনা বা সহায়তার সংজ্ঞা। 107 প্ররোচনা বা সহায়তার সংজ্ঞা। 108 দুষ্কর্মের সহযোগীর সংজ্ঞা। 108 দুষ্কর্মের সহযোগী। 109 দুষ্কর্মের সহযোগিতার ফলে কোনো অপরাধ সংগঠন হলে মূল অপরাধীর যে শাস্তি হবে এই সহায়তাকারী সমান দণ্ডে দণ্ডিত হবে। এই 109 দুষ্কর্ম সহায়তার ফলে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, ওই অপরাধে যদি ওই সহায়তার কোনো শাস্তি না থাকে, তাহলে মূল অপরাধ যিনি করছেন তার যে দণ্ড, সেম দণ্ডই দণ্ডিত হবেন যিনি এই অপরাধের সহযোগিতা করছেন। এই অপরাধের সহযোগিতা উনি দূর থেকে করে। 109 114 ঘটনাস্থলে উপস্থিত থেকে যদি কেউ সহযোগিতা করে বা সহায়তা করে, ধরেন মারামারি লাগছে, দাওয়া পাল্টা দাওয়া চলতেছে, ওইখানে দাওয়া বটি তিনি উপস্থিত থেকে যদি আগায় দেয় অথবা উস্কানি দেয়, লাগা যা আছে আমি করে বাবা আমি দেখবো, এই ধরনের কাজ কাম যিনি করেন, ওই অপরাধ যদি সংগঠন হয় তাহলে অপরাধের জন্য মূল অপরাধী যে শাস্তি ভোগ করবেন 114 ধারায় উক্ত ব্যক্তির সমান দণ্ডে দণ্ডিত হবে।
115 মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ সংগঠন না হলে তার দণ্ড। মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ অনুষ্ঠিত না হলে তার শাস্তি। 216 কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তা করা, অপরাধ সংগঠন না হলে তার শাস্তি। কারাদণ্ডে দণ্ডিত অপরাধের সহায়তাকরণ, অপরাধ সংগঠিত না হলে তার শাস্তি। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 ক অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা। 120 খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। আপনারা যখন টিক্কা লিখবেন বা সংজ্ঞা লিখবেন অবশ্যই তার পাশের দ্বারা দেখবেন, বেশিরভাগই আশেপাশেই থাকে, ব্যবহার করবেন, শাস্তিও ব্যবহার করবেন, কিন্তু আশ্রয় দানের শাস্তি লেখার দরকার আপনার হবে না। তারপরে যদি কেউ মনে চায় 136, 130, 153, তারপরে 216 ক, 216 এইরকম ধারাগুলো আছে, এগুলো হলো এই আশ্রয় দান করলে তাদের শাস্তি। এই শাস্তিগুলো ক্ষণে ক্ষণে হয়। 130 যদি রাজবন্দী বা যুদ্ধবন্দীকে কোনো ব্যক্তি আশ্রয় দান করে তার শাস্তি। 136 সামরিক বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে তার শাস্তি। 157 বেআইনি সমাবেশ দাঙ্গা যদি কোনো ভাড়াটিদের আশ্রয় করে তাহলে তার শাস্তি। 216 দস্যু বা ডাকাতিকে আশ্রয় দান করা তার শাস্তি। ঠিক আছে, এই লোকগুলো এত ব্যাপক আপনার জানার দরকার নাই। এই ওই আশ্রয় দান যে সংজ্ঞা লিখবেন তার পাশেই দেখবেন বেশিরভাগ সময় শাস্তির কথা উল্লেখ থাকে, ওই শাস্তির ধারাটা দিয়ে দেবেন। 124 ক রাষ্ট্রদ্রোহ। 124 ক রাষ্ট্রদ্রোহ। 124 ক রাষ্ট্রদ্রোহ। 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা, বেআইনি সমাবেশের উপাদান, বেআইনি সমাবেশের বৈশিষ্ট্য, এই 5টা কথাই লিখবেন। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা যদি আসে কলাম অনুসারে না লিখে ধারাবাহিক আড়াআড়ি লাইনে লিখবেন। যদি উপাদান আসে কি কি কারণে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হয় তখন এই যথাক্রমে 1, 2, 3, 4, 5 করে লিখবেন। আর এতটুকুই বেআইনি সমাবেশের শাস্তি। 143 বেআইনি সমাবেশের শাস্তি। 146 দাঙ্গা। 146 দাঙ্গা। 147 দাঙ্গার শাস্তি। 147 দাঙ্গার শাস্তি। 151 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভাঙিয়া দেওয়া হয়েছে, জানে উহাতে যোগদান করা বা অবস্থান করা। 152 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় সরকারি কর্মচারীর বাধাদান বা আক্রমণ করার শাস্তি। বেআইনি সমাবেশ বা দাঙ্গায় সরকারি কর্মচারীর বাধাদান বা আক্রমণ করার শাস্তি। 159 কলহ মারামারি। কলহ ও মারামারি কাকে বলে, কলহ মারামারির উপাদান, কলহ মারামারির বৈশিষ্ট্য, কি কি করলে কলহ মারামারি হয় বুঝে শুনে লিখবেন। 159 কলহ মারামারির সংজ্ঞা বা টিক্কা। আর 159 হচ্ছে কলহ মারামারির শাস্তি। 161 সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করার সময় বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য ব্যক্তি বকশিস গ্রহণ করলে তার শাস্তি। 161 ঘুষ গ্রহণ যেটাকে বলা হয়, আপনার যে বেতন ওই বেতনের অতিরিক্ত যদি কোনো টাকা পয়সা নেন তাহলে ওইটাকে ঘুষ বলে বা ওর শাস্তি। 161 সরকারি কর্মচারী। 165 সরকারি কর্মচারী যদি কোনো ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্য অল্প মূল্যে বা কম মূল্যে বা ফ্রিতে গ্রহণ করে তাহলে তার শাস্তি হলো 165 সরকারি কর্মচারী ব্যবসায়ীর নিকট থেকে মূল্যবান দ্রব্য বা বস্তু অল্প দামে যদি ক্রয় করে বা গ্রহণ করে তাহলে তার শাস্তি 165 দ্বারা। এরপরে ছাত্রদের জন্য পড়া 166 কোনো ব্যক্তিকে ক্ষতিসাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করা। কোনো ব্যক্তির ক্ষতিসাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করা। 167 কোনো ব্যক্তিকে ক্ষতিসাধনের কল্পে সরকারি কর্মচারী কর্তৃক ভুল দলিল প্রণয়ন করা বা অশুদ্ধ দলিল প্রণয়ন করা। ক্ষতিসাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক কোনো ভুল দলিল বা অশুদ্ধ দলিল প্রণয়ন করা। 168 সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। 168 সরকারি কর্মচারী বেআইনিভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। 159 সরকারি কর্মচারী নিলামে অংশগ্রহণ করলে তার শাস্তি। 159 সরকারি কর্মচারী
নিলামে অংশগ্রহণ করলে তার শাস্তি 171। সমন জারিতে যদি কেউ আত্মগোপন করে তার শাস্তি 100, ভুল করেছে 172। 172 সমন জারি বা অন্যান্য ও সমন জারি, আদেশ জারি, হুলিয়া জারি এই জারি করতে গেলে সে যদি আত্মগোপন করে তাহলে তার শাস্তি 172। এরপর 173 সমন জারি করলেন, হুলিয়া জারি করলেন, লটকায় দিলেন, ওইটা যদি অপসারণ করে কেউ বাধাদান করে বা ছিঁড়ে ফেলে তার শাস্তি 173। তার শাস্তি 173। একশো 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 উনআশি 179 সরকারি প্রশ্ন করার ক্ষমতা সম্পূর্ণ সরকারি কর্মচারী প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে তার শাস্তি। প্রশ্ন করার ক্ষমতাপূর্ণ সরকারি কর্মচারীর প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে তার শাস্তি 179। 180 বিবৃতিতে স্বাক্ষর করা অস্বীকার করলে, বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকার করলে 181। 180 182 182 অপর কোনো ব্যক্তিকে ক্ষতিসাধন কল্পে, অপর কোনো ব্যক্তির ক্ষতিসাধন কল্পে সরকারি কর্মচারী তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করে, সরকারি কর্মচারী তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করিবার জন্য মিথ্যা তথ্য সরবরাহ, সরকারি অপর কোনো ব্যক্তিকে ক্ষতিসাধনের জন্য সরকারি কর্মচারীর আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করিবার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করলেও 182 দ্বারা শাস্তি। 182 দ্বারাই তার শাস্তি। 151 মিথ্যা সাক্ষ্যদান। 151 মিথ্যা সাক্ষ্যদান। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। 193 মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি। 193 মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি। তাহলে মিথ্যা 193 এটা হলো এটাই আমরা পড়তেছি কি দণ্ডবিধান, ঠিকই তো আছে। কই 200 তো যায় নাই, 200 কেবল যাবো। 200 যদি আসতেছি, 201 হচ্ছে অপরাধীকে গোপন করিবার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা। অপরাধীকে গোপন করিবার জন্য অপরাধের সাক্ষ্য অদৃশ্য করে দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করে দেওয়া। এই গতকাল পর্যন্ত ছিল। এখন 204 পর্ব মিথ্যা সাক্ষ্য হিসাবে পেশ করিবার জন্য বাধা। এই 204 হচ্ছে বলছে সাক্ষ্য হিসাবে পেশ করিবার বিষয়ে বাধা সৃষ্টি করিবার জন্য দলিল বিনষ্ট করা। এই যে আমরা যে দলিল, আমাদের যে দলিল সম্পর্কে আপনাদের ধারণা আছে, দলিল হচ্ছে কিরকম, জমি যে রেজিস্ট্রি করে ওই দলিল আজ থেকে না, ওই আগের দিন থেকে উইদাউট বাদ ওটাও দলিল। দলিলের সঙ্গে আছে কোনো প্রস্থে বা কোনো পদার্থের উপর অক্ষর বর্ণ চিহ্ন, কোনো অক্ষর বর্ণ চিহ্ন, চিত্রিত মুদ্রিত অঙ্কিত হিজিবিজ, প্রস্থের খণ্ড বা পাথরের খণ্ড, দেওয়ালের গায়ে, কাঠের গায়ে যেখানে আপনি লেখেন ওইটাই যখন বিচার্য বিষয়, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, তখন ওইটা দলিল হিসাবে গণ্য হবে। এই দলিল বিনষ্ট করা বলতেই শুধু কাগজের দলিল বুঝবেন না। যেমন এখন আমরা দলিল পড়ব সাক্ষ্য হিসাবে পেশ করিবার বিষয়ে। তাহলে সাক্ষ্য কি? যদি কাঠের উপর কোনো বিষয় লেখা থাকে বা ছবি আঁকা থাকে, দুই ভাইয়ের মারামারি লাগছে, বাপের তৈরি করা কাঠের নকশা সবাই নেবে। এখন ওই কাঠ যদি বিচার্য বিষয় হয় তখন আদালত ডাকবে, তাহলে কাঠের পর কি মোড়ে মনে আঁকা আছে, কি ছবি আঁকা আছে, নিয়ে আসেন দেখি। কিন্তু এক ভাই কি করলো, ওই কাঠটা ফাড়ে ছিঁড়ে ফেলালো, আগুন দ্বারা নষ্ট করলো, কেমিক্যাল ঢালি দিল, ওইটা বিনষ্ট হয়ে যাবে, ওই দলিলটা বিনষ্ট হবে। দলিলটা বলছেন কাঠের বস্তু বা প্রস্থের খণ্ড, ওই যেখানে চিত্রিত মুদ্রিত অঙ্কিত থাকে, এই দলিল যদি কেউ নষ্ট করে, দলিল যদি কেউ নষ্ট করে, দলিল যদি কেউ গোপন করে, দলিল যদি কেউ গোপন করে, বাধা সৃষ্টি করে দলিলের লেখা সম্পূর্ণরূপে বা আংশিক নষ্ট করে ফেলে, পাঠের অযোগ্য করে ফেলে, তখন ওই ব্যক্তির শাস্তি হবে কত? 224। কোন ব্যক্তি করবে? এই দলিল আদালতে পেশ করা বা উপস্থাপন করার দরকার, যে দলিল দেখে আদালতে বিচারের রায় ফয়সলা করবে। সেই দলিল যদি ধরেন দলিল আমার কাছে আছে, আমি ওই দলিলটা গোপন করে ফেলালাম, আমার শাস্তি 204, আমি বিনষ্ট করে ফেললাম, আমার শাস্তি 204, আমি বাধা দিলাম, ওই দলিল নিতে দেবো না, বাধার সৃষ্টি করলাম, আমি দলিলের সম্পূর্ণরূপে লেখাটা নষ্ট করে দিলাম,
আংশিক লেপ করে দিলাম, তাহলে কি করলো, পাঠের অযোগ্য করে দিলাম। তাহলে এই সমস্ত এহেন কার্যকলাপের কারণে এই মিথ্যা দল এই 204 ধারায় আমার শাস্তি হবে। আমি যে কার্যক্রম করলাম এটা দণ্ডবিধি আইন 1860 সালের 45 নং আইনের 204 ধারায় দণ্ডিত হব, দণ্ডে আমি দণ্ডিত হব। এরপরে স্যারদের সামনে প্রশ্ন আসছে, এই এই যে আমি যে কথাগুলো পড়লাম ওই কথাটুকু খেয়াল রাখবেন। শুধু এই দলিল গোপন করা, বিনষ্ট করা, বাধা সৃষ্টি করা, দলিল সম্পূর্ণ নষ্ট করা, আংশিক নষ্ট করা, তারপরে কি পাঠের অযোগ্য করে ফেলা, এর এর যে 5-7টা আছে এইগুলো কিন্তু অনেক বড় লাইন। তাই এই ভিতর থেকে এই মূল কথাগুলো যদি আপনি পড়তে পারেন, আর বাকি আগে পরে যা আছে, আমরা তো বাংলা ভাষায় কথা বলি, ও কথা তো এমনি আগে পরে লাগা দিলে পরে সুন্দর করে শোনাও যায় এবং ভালো লাগে। ঠিক আছে, দেখ আপনারা অনেক লোক ক্লাসে যোগদান করছেন, আপনাদের এই রাত গভীর রাত এখন 10টা অতিক্রম করছে, এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন, ধরে রাখবেন এবং বেশি বেশি করে পড়বেন। আর 1 মাস সময় কম সময় আছে বলে আমি মনে করি, আরো 10 দিন তো পরীক্ষার আগে চলেই যাবে। 211 ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ মানে আপনার আমাকে ক্ষতি করার জন্য যদি মিথ্যা মামলা করে, মিথ্যা অভিযোগ দায়ের করে, এইটা যতক্ষণ প্রমাণিত হবে আসলে এই লোকটা মিথ্যা কাজ করছে, তখন তার শাস্তি হবে 211 দ্বারা। এখন খেয়াল করেন, কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা অভিযোগ করার জন্য অভিযোগের জন্য কোনো ন্যায্য বা আইনানুগ কারণ নাই বলিয়া জানিয়া বিশ্বাস করেন উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা অথবা কোনো অপরাধ অনুষ্ঠান করেছে বলে মিথ্যাভাবে উক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে, সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 2 বছর, যাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 দ্বারা মিথ্যা মামলা দায়ের করা। আর ঠিক 211 মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ। অভিযোগ মানে জানেন মামলা, অভিযোগ মানে মামলা হয়ে যায়। এটা পুলিশের কাছে করলে অভিযোগ, থানা ইস্যু করলে মামলা হয়, কোর্টে করলে মামলা হয়ে যায় এবং অভিযোগ থেকেও মামলা নেওয়া যায়, কিন্তু জিডির থেকে মামলা হয় না। তাহলে 211 পড়বেন, ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ। ক্ষতি সাধনের অভিপ্রায়ে অপরাধের মিথ্যা অভিযোগ আমি করলাম কি, লোকপানের নামে মিথ্যাটা মামলা দায়ের করলাম, তাহলে শাস্তি হবে কার, যখন আদালত প্রমাণ করবে এই রিজাউল মিথ্যা মামলা দায়ের করছে, হয়রানি করছে বা বেইজ্জতি করছে, সেই ক্ষেত্রে আমার 211 দ্বারায় আমি দণ্ডে দণ্ডিত হব, লোকপান মাপ পাবে। 211 অপরাধীকে আশ্রয় দান মৃত্যুদণ্ডে দণ্ডিত অপরাধের ক্ষেত্রে। 211 থেকে মেলা ব্যাখ্যা আছে, এগুলো আপনাদের পড়া লাগবে না, আপনারা পড়বেন। 216 হচ্ছে হাজত হইতে পালায়ন করেছে বা হাজত হইতে পালায়ন করেছে বা গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছে এমন ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দান করে, হাজত থেকে পালায়ন করছে, আপনারা জানেন হাজত বলতে পুলিশের কাছ থেকে পালায়ন করছে অথবা জেলের থেকেই পালায়ন করুক, এবং গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছে। আপনারা এখন জানেন এই যে বিরোধী দলীয় নেত্রী যারা, ওই যে আওয়ামী লীগের যে অনেক লোক আছেন যাদের নামে পরোয়ানা জারি করেছে এবং সরকার কি বলছে, গ্রেপ্তারের আদেশ জারি করে রাখছে, এই ব্যক্তিকে যদি আপনি আশ্রয় দেন তাহলে আপনার শাস্তি হবে 216। আমি আপনাদের পূর্বেই বলছি 212 থেকে শুরু করে 216 পর্যন্ত সব আশ্রয় দান। এছাড়াও আরো আশ্রয় আছে 221, 22, 23, ওগুলো মেলা ব্যাখ্যামূলক। তা আপনারা 216 পড়বেন। হাজত হইতে পালায়ন করছে, গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছে এমন ব্যক্তিকে যদি আশ্রয় দান করে তাহলে তার শাস্তি হলো 216। কিন্তু স্বামী বা স্ত্রী যদি এরকম ব্যক্তিকে জেনে শুনে আশ্রয় দান করে তার কোনো অপরাধ হবে না, এই দেখেন ব্যতিক্রম সব জায়গা আছে, এই যে ব্যতিক্রম নিচে লেখা আছে 216 ক, দস্যু বা ডাকাতকে আশ্রয় দানের শাস্তি, 216 ক, দস্যু বা ডাকাতকে আশ্রয় দানের শাস্তি। এই দস্যু বা ডাকাতকে কেন আশ্রয় দান করবেন, এখানে বিভিন্ন কায়দায় আশ্রয় দান আছে। প্রথমে হাজত থেকে পালায়ন করলে, গ্রেপ্তার করলে এই রকম এরা মৃত্যুর ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড, সাধারণ দণ্ডের ক্ষেত্রে আবার বলছে স্পেশালি ধারা বলছে কি 216 ক, দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করলে এর শাস্তির পরিমাণ আবার বেশি।
এই 200 এগুলো সরকার মুখস্থ করে নেবেন। এরপরে আসেন এখান থেকে প্রশ্ন সরাসরি আলু বসবেন। এখন আসবে 220, বিচারে প্রেরণ করতে আটক করিবার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আইন বিরোধী কাজ করিলে করিয়াছে বলিয়া জানা সত্ত্বেও যদি তাহা করে। 220 কি বলছে, শিরোনাম পড়লাম, বসবেন না। 220 বলছে আমি রিজাউল করিম সাব ইন্সপেক্টর, ধরেন আমি রিজাউল করিম সাব ইন্সপেক্টর, পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ওসি অফিসার ইনচার্জ, ইনি কি বললেন, ইনাদের কিন্তু মেলা ক্ষমতা আছে। ক্ষমতা আছে কিরকম, একজন গার্মেন্টস কর্মী, ধরেন ঢাকা একজন গার্মেন্টস কর্মী রাত 2টার সময় বাড়ালো, রাস্তায় আসলো, হয়তো তার বাচ্চা বউ স্বামী অনেক সমস্যা থাকতে পারে তার, তিনি বাসায় ফিরে যাচ্ছেন। আপনি তাকে জিজ্ঞেস করলেন যে এই রহিমান এই ক নামক ওই গার্মেন্টস কর্মী, যে আপনি কোথায় যাচ্ছেন রাত 2টার সময়। উনি যদি আপনাকে দেখায়, কার্ড দেখায়, সবই দেখাইছে, কিন্তু আপনি রাত 2টার সময় সন্দেহবশত তাকে গ্রেপ্তার করলেন, সন্দেহবশত গ্রেপ্তার করলেন, অথচ সে সবই দেখালো, এখানে সুন্দর কি ছিল। আপনি থানায় নিয়ে এসে যাচাই বাছাই করলেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি আদালতে বিচারের জন্য প্রেরণ করে দিলেন। তাহলে আপনি তাকে গ্রেপ্তার করছেন, এটা অন্যায়, এবং বিচারের জন্য আদালতে প্রেরণ করছেন, ওটা অন্যায়। এই যে আমি অন্যায়টা করছি, আমি ওই মহিলাকে গ্রেপ্তার বা মহিলা মানে ক নামক গার্মেন্টস কর্মীকে আমি গ্রেপ্তার করার জন্য ক্ষমতাবান ছিলাম এবং বিচারে প্রেরণ করার জন্য ক্ষমতাবান ছিলাম। আমি বারবারই বলছি, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। কিন্তু আমি যতই বিচারের জন্য প্রেরণ করা বা ক্ষমতাবান, কিন্তু ও তো গার্মেন্টসে কাজ করে, তাহলে আমি 299 কিভাবে তাকে চালান দেই, বা অন্য কোনো অপরাধ তো সে করেই নাই, সে তো তার বৈধ পাস নিয়ে, বৈধ কার্যক্রম নিয়ে, কার্ড নিয়ে তিনি তার বাসায় ফিরে যাচ্ছিলেন। এই ক্ষেত্রে তাকে চালান দিলে এই পুলিশের অফিসারের অপরাধ হবে। এইরকম প্রশ্ন আসবে। ক নামক গার্মেন্টস কর্মী রাত 2টার সময় আশুলিয়া থানার থেকে আশুলিয়ার এলাকায় তিনি ঘোরাফেরা করছিলেন অথবা তার বাড়ি ফিরে যাচ্ছিলেন, এবং খ নামক পুলিশ অফিসার তাকে পথ রুদ্ধ করে, তাকে গ্রেপ্তার করে এবং বিচারে আদালতে প্রেরণ করে, আইনের আলোতে ব্যাখ্যা করেন। এই যে দেখেন, এই শিরোনামের সাথে কোনো মিল আছে? কোনো মিল নাই, কিন্তু অবশ্যই মিল আছে। 220 বিচারে প্রেরণ করিবার, তাহলে বিচারে প্রেরণ করার জন্য আমি ক্ষমতাবান, আমি সাব ইন্সপেক্টর। আটক রাখিবার, আমি ওকে আটকও রাখতে পারি। ক্ষমতা সম্পন্ন ব্যক্তি আইন বিরোধী কাজ করছে, কি কাজ করছে, আইন বিরোধী কাজ করছে বলে জানা সত্ত্বেও তিনি তা করেন। মানে আমি জানছি ওই লোকটার গার্মেন্টস করবে, সঠিক আছে, কোনো ঝামেলা নাই, তারপর ওকে গ্রেপ্তার করে যখন বিচারে প্রেরণ করছি, তখন 220 শাস্তি। এখন 221-22 আপনাদের পড়া লাগবে না। 223 মনে রাখেন, সরকারি কর্মচারীর অবহেলার কারণ আটক বা হাজত হইতে পালন করলে, সরকারি কর্মচারীর অবহেলার কারণে আটক বা হাজত হইতে আসামি পালন করলে, এই যে আমি আপনি 46 গ্রেপ্তার করলাম, প্রশ্ন আসে গেল 46 গ্রেপ্তার করলেন, হাজতখানায় নিয়ে গেলেন, আসামি পালন করলো, কার কোন শাস্তি আইনের আলোতে ব্যাখ্যা করেন। তাহলে পুলিশ অফিসারের শাস্তি হবে কত, এইটা হলো পেনাল কোড আইনের 223, এবং আমি আপনি যেহেতু পুলিশ, আমার আপনার শাস্তি হলো পুলিশ আইনের 729, পুলিশ প্রবিধানের 857, 880 বিধি। দেখছেন, তাহলে আমাদের নিকট থেকে যখন কোনো আসামি চলে যাবে হাজতখানা থেকে, তাতে আমাদের কাছ থেকেই যাক, আর রেল রক্ষীর থেকেই যাক, আর ফায়ার সার্ভিসের থেকেই যাক, আর বন বিভাগের থেকে যাক, যার কাছে আসামি থাক, তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে, ওই হেফাজত থেকে যদি আসামি পালায়ন করে, হেফাজত থেকে যদি আসামি পালায়ন করে, বা হাজতে যদি পালায়ন করে, কারারক্ষীর কাছ থেকে যদি পালায়ন করে, জেলখানা থেকে, তাহলে এই সরকারি কর্মচারীর শাস্তি 223। আমরা যেখানে দীর্ঘ সময় আইনগুলো পড়তেছি, বেশিরভাগই আমাদের সরকারি এবং বেসরকারি মিলেই, মাঝে মাঝে আমাদের সরকারি আলাদা আলাদা ধারা। 223 হলো সরকারি কর্মচারীর অবহেলার কারণে আটক বা হাজতে আসামি পালন করলে তার শাস্তি 223। এবং 225 কার বলবেন, এই যে আপনি 46 দ্বারা গ্রেপ্তার করতে গেছেন, 46 দ্বারা গ্রেপ্তার করতে গেলে যদি গ্রেপ্তারে কেউ বাধা দান করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আপনি আমাকে গ্রেপ্তার করতে আইছিলেন, আপনার 46-এর একে আপনি আমার দেহ স্পর্শ করছিলেন, আপনি আমাকে আইনি হেফাজতে নিয়ে স্বাধীনতা খর্ব করছিলেন, আমি গ্রেপ্তার হয়ে গেছিলাম। কিন্তু আপনি যখন গ্রেপ্তার করতে আইছিলেন 46-এর 2, ওইখানে পড়া দেখেন লেখা আছে, আমি যদি বেপরোয়া হই বা আমি যদি বাধা দান করি, বা আপনি দেখতেছেন এই লোক কথা বা কাজে আত্মসমর্পণ করবে না, তখন আপনি পুলিশ অফিসার, আপনি সমস্ত কার্যক্রম, আপনার যে টেকনিক্যাল কাজ আছে প্রয়োগ করে
এই গ্রেপ্তারি কার্যকারী করবেন। কিন্তু আমি যে আপনাকে বাধা দিচ্ছি, এই আমি গ্রেপ্তারি যাব না, আমি মানি নে, এই যে কার্যক্রম বাধার সৃষ্টি করতেছে আপনারে, এই করার কারণে আমি আসামি, আমার শাস্তি 224, আমার শাস্তি 224। এখন আসেন 225-এর গল্প করি। 225 কিরকম? এই যে আপনারা আমাকে গ্রেপ্তার করতে গেছেন, আমি বাধা দেওয়ার কারণে আমার শাস্তি হলো 224, আমার শাস্তি হলো 224। কিন্তু 225 কার শাস্তি হবে? 225 শাস্তি হবে আমার যে প্রতিবেশী, আমার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরা এসে আপনাকে বাধা দান করছে, এরা এসে আপনাকে বাধা দান করছে, পুলিশ অফিসারকে বাধা দান করছে, গ্রেপ্তার করতে দেবে না। তাহলে এই যে পাশের লোকজন, আত্মীয় স্বজন এসে বাধা দান করলো, তাদের শাস্তি কত? তাদের শাস্তি 225 দ্বারা। আবার বলি, 223 হচ্ছে আমি আপনি সরকারি চাকরি করে আমাদের কাছ থেকে আসামি চলে গেছিল, আপনারা জানেন ফৌজদারি কার্যবিধি 1898 সালের 66 দ্বারা আসামি কিন্তু চলে গেছে, আমরা ওর পিছনে পিছনে দাওয়া করছিলাম। 87 দ্বারা আসামি গ্রেপ্তার করার সময় ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারার বিধান প্রয়োগ করছি, কিন্তু গ্রেপ্তার করতে পারলাম না। তার মানে আপনি মনে রাখেন, আপনার শাস্তি ওয়েট করতে 223। যেহেতু আপনি পুলিশ, আপনার পুলিশ আইনের 729, পুলিশ প্রবিধানের 857, 880 দ্বারায় আপনাকে শাস্তি ভোগ করা লাগবে। আপনি 2-3 জায়গায় দণ্ডে দণ্ডিত হচ্ছেন। আর যদি যে লোকেরকে আপনি গ্রেপ্তার করতে গেছেন ও তো সাধারণ জনগণ, ওই লোক যদি আপনাকে বাধা দান করে, গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি 224, ওই ব্যক্তির শাস্তি 224। 225 কি বলছে? যদি উক্ত ব্যক্তির, যাকে গ্রেপ্তার করতে গেছেন, তার আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বন্ধু আপনার এই গ্রেপ্তারে বাধা দান করে, তাহলে তার শাস্তি 225, তার শাস্তি 225। ছাড়দের পড়া মেলাই শেষ। এখন দেখেন, ওই বর্ধিত দণ্ড পড়ছিলাম, আপনারা জানেন বর্ধিত দণ্ড পড়ছিলাম এই F12 অধ্যায়, এই সেই 12 অধ্যায়, 12 অধ্যায় 230 থেকে শুরু করে 268 গণ উপদ্রব, এই গণ উপদ্রব পর্যন্ত যদি কোনো ব্যক্তি একের অধিকবার দণ্ড, একের অধিকবারই করে, কি জন্য কয়, একের অধিকবার যদি ওই অপরাধ করে, একবার দণ্ড খাচ্ছে, পুনরায় আবার সে একই অপরাধ করে, তাহলে আদালত তাকে যে দণ্ডের পরিমাণ বৃদ্ধি, অতিরিক্ত যে দণ্ড দেয়, তাকেই বর্ধিত দণ্ড বলে, তাকেই বর্ধিত দণ্ড বলে। এখন আসেন স্যার, আপনাদের সামনে গণ উপদ্রবের সংজ্ঞা। গণ উপদ্রব, গণ উপদ্রব কিন্তু একলাই করা যায়। ধরেন রাস্তাঘাটে গরু ছাগল ছাড়ে দিলাম, তারপরে আমার কুৎসা বেশি প্রদর্শন করলাম, উচ্চ স্বরে গান বাজালাম, আপনার বাড়ি মরা গেছে মানুষ, আমি আনন্দ মিছিল করতেছি, নাচানাচি করতেছি, এইগুলো হচ্ছে গণ উপদ্রব। আমার মেশিন কলকারখানার ধোঁয়া আপনার বাড়িতে চলে যায়, এগুলো হচ্ছে আপনার বাড়ি যাক বা আরো 10-20 জন লোকের ক্ষতি হয়, এইগুলোই হচ্ছে গণ উপদ্রব। এই গণ উপদ্রবের সংজ্ঞা 268। 268 এই গণ উপদ্রবের যে আদেশ কিভাবে জারি করা হয়, এইগুলো ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 132 ক থেকে শুরু করে 143 ধারা পর্যন্ত সুন্দর আলোচনা করা। আমি যখন এএসআই শরীফুল, তখন এখানে এসআই শরীফুল স্যারের কাছে পড়তাম, উনি এরকম গল্পে গল্পে আইনগুলো বলতো, তখন আসলে শুনতে ভালো লাগতো এবং বেশি মুখস্থ করা লাগে না। এইভাবে বাংলা করে পড়বেন। আর ভিতরে যদি বই পড়েন, এমসিকিউর জন্য আমি আবার বই পড়ি, কিন্তু আপনার যে এমসিকিউ নাই, এই জন্য ভিতরে যা ঢোকার দরকার নাই। এই যে 268 গণ উপদ্রব, এই গণ উপদ্রবের শাস্তি হচ্ছে, গণ উপদ্রবের শাস্তি হচ্ছে কত? 290। গণ উপদ্রবের শাস্তি 290 ধারা। এই গণ উপদ্রব কি হয় একটু আলোচনাও করি, কারণ সংজ্ঞা তো, যেই ব্যক্তি এমন কোনো কার্য করে, আলোচনা করেছে, যেই ব্যক্তি এমন কোনো কার্য করে, এমন কোনো বেআইনি বিচ্যুতি অপরাধের দোষী সাব্যস্ত হয়, যা পরিপার্শ্বে বসবাসকারী, মানে আশেপাশে বসবাসকারী, সম্পত্তি ব্যবহারকারী, আপনি যেখানে মাছ চাষ করেন, পাশে আরেকজন মাছ চাষ করে, কিন্তু আপনি এমন কেমিক্যাল দেন, গন্ধ বন্ধ করে, মাছ আপনার দাম মরে, সাথে আমার দাম মরে, ঠিক আছে, এগুলো গণ উপদ্রব। তারপরে যাহা অনিবার্য, মানে আপনি যে, আমি যে কাজ করি অনিবার্য, কাজটা দরকার নাই, লাফালাফি নাচানাচি মানুষজন চলে, আমি রাস্তা পার যদি করি, এটা অনিবার্য কাজ। তারপরে বিপত্তি, অনেক লোক বিপত্তি করে, এই কাজ করা যাবে না, বিপদ এবং বিরক্তিকর, তাহলে আমার কাজ হচ্ছে ভয়ঙ্কর, আমি রাস্তায় ঘোরা দাবড়া নিয়ে বেড়ালাম, লাফা, মানে মোটরসাইকেল বাইক
হ্যান্ডেলিং করলাম, যা মানুষের গণ শান্তি নষ্ট হয়, বিরক্তিকর সৃষ্টি করে, এই কার্যক্রম যিনি করেন উক্ত ব্যক্তি গণউপদ্রব করেছেন বলেই গণ্য হবে। এর শাস্তি 290, এর শাস্তি 290। এছাড়া স্যার আপনাদের গত বছর প্রশ্ন হয়েছিল এই যে রানিং বছর এএসআই নিরস্ত্র, এখন দেখেন কেন আপনাদের বলছি পঞ্চপাণ্ডে পড়বেন। আমাদের নিরস্ত্র যারা পড়ে আমি পঞ্চপাণ্ডে পড়াই এবং সাথে 2টি আইন, অস্ত্র আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, এই 7টা আইন যদি পড়েন তারপরে আর বাকি আইন তেমন দরকার হয় বলেই মনে করি না। এবং 5 নম্বর 19 বিষয়, ওই 5 নম্বর যদি আপনি 45 সঠিক লিখতে পারেন, ওই 5 নিয়ে বসে থাকার সময় নেই। যে প্যাটার্নে আপনারা লিখতেছেন এই প্যাটার্নে লিখবেন, 5 নিয়ে চিন্তা করা লাগবে না, ঠিক আছে? আর আপনাদের শতভাগই বাঁধবেন ইনশাল্লাহ। ওই 45 85 45 যদি সঠিক লিখতে পারেন, প্যাটার্ন সুন্দর থাকে, আপনি মনে রাখেন আপনি 30-এর উপরে নাম্বার পাবেন ইনশাল্লাহ। এখন আসেন কেন বলতেছি, এই 272 থেকে প্রশ্ন আসছিল কেমন, 273 হয়েছিল ক্ষতিকর খাদ্য বা পানি বিক্রয়। কোনো দোকানে যদি ক্ষতিকর খাদ্য বা পানি বিক্রয় করে তাহলে পুলিশ অফিসার কি তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? দেখেন প্রশ্নটা কি, দোকানে যখন ক্ষতিকর খাদ্য বা পানি বিক্রি করে তাহলে পুলিশ অফিসার কি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? উক্ত অপরাধ আমলযোগ্য না আমলের অযোগ্য, আইন আদালতে ব্যাখ্যা করেন। ওই যে আপনারাই বলছিলাম তফসিল, তখন আমার জানা ছিল এই জিনিসটা এইখান থেকে আসছে। তখন এই যে ধারা 273 ধারা, এই 273 ধারার ফৌজদারি কার্যবিধি আইনের যে 5টা দ্বিতীয় তফসিল, ওই তফসিলে যা দেখলাম পুলিশ অফিসার তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, তার মানে এটা আমলের অযোগ্য। কিন্তু সেদিন আমার সাথে এক আমাদের উস্তাদ ডিসকাস করতেছিলেন, তা উনি এই প্রশ্নটা খাদ্যদ্রব্য, তা আমি বললাম শিশুর খাদ্য না পুরুষের খাদ্য সম্পর্কে লেখলেন, গরুর খাদ্য না মানুষের অন্য কোনো প্রাণীর খাদ্য, কারণ খাদ্যদ্রব্য তো বিভিন্ন খাদ্যের ভেজাল থাকতে পারে, মাছেরও খাদ্য বিক্রি হয়। তা কষ্ট যে কি করেন, তাহলে কি হবে? আমি বললাম যে মূল দেখবেন, যারা মূলে থাকে তারাই বিজয় লাভ করে, গাছের মূল ভালো তো গাছের উপরের মাথা ভালো থাকে, এই মূল আইন থেকে লিখবেন। এইখানে এই 273 যেমন আপনি শিশু আইন শিশু খাদ্যে যাবেন, ওখানে ওই অপরাধটা আমলযোগ্য না আমলের অযোগ্য, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কিনা আপনার ব্যাপক ব্যাখ্যা নাই। কিন্তু এই দণ্ডবিধি আইনের এই কোন ম্যাজিস্ট্রেট বিচার করতে পারে, কোন কতদিনের শাস্তি দিতে পারে, তারপর এটা আমলযোগ্য কিনা, এটা প্রথমে সমন দেবে না পরোয়ানা দেবে, বিস্তারিত আলোচনা আছে তফসিলে। কলাম হলো কয়টা? 8টা, 8 কলামের ভিতর বিস্তারিত লেখা থাকে। আপনারা মাঝে মাঝে দেখবেন, আপনারা 2nd ক্লাস অফিসার হতে যাচ্ছেন, আমার আশা এই 5 থেকে 6 জন লোক আপনারা এখানে পূর্ণ 2nd ক্লাস অফিসার হবেন, আল্লাহর কাছে দোয়া করি। এবং হওয়ার সম্ভাবনায় শতভাগ, যেভাবে চেষ্টা করতেছেন, বিশেষ করে কার্তিক স্যারের পিছনে রাখছিলাম, আজকে যারা খাতার ভাবভঙ্গি দেখলাম তিনি ঘুরে দাঁড়াইছেন, ঠিক আছে? 279 রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা অশ্ব চালানো। রাজপথে বেপরোয়া গাড়ি বা অশ্ব চালায় যদি আপনি গণ উপদ্রব করেন, এই যে আমার আপনার সামনে যে জোরে জোরে স্পিডে গাড়ি নিয়ে চলে যায়, এই মোটরসাইকেলে হরেন বাজায়, ওইটা যদিও সড়ক পরিবহনে আছে, আপনি যদি দণ্ডবিধি আইনে 259 বেপরোয়া গাড়ি বা অশ্ব চালানোর দ্বারা মামলা রুজু করে দেন, তাহলে ওনার কিছু করার ইন্টারফেয়ার থাকবে না, ওনার কিছু করার সুযোগ থাকবে না। এখন আসেন, এই দণ্ডবিধি আইনে যদি আপনি মামলা করেন, কেন সড়ক পরিবহন আইনে মামলা করবেন না? এখন এই দণ্ডবিধি আইনেও লেখা আছে, সড়ক পরিবহন আইনেও লেখা আছে, গল্পের মধ্যে এটাও পড়া। যদি কোনো এক অপরাধের বিচার করবেন, যে কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, দণ্ডবিধি আইন বলছে যদি আপনি আমার দ্বারা বিচার করেন সমস্যা নাই, এবং অন্য আইনকে বলছে যদি সড়ক পরিবহন আইন বলছে যদি আপনি আমার দ্বারা বিচার করেন সমস্যা নাই, এতে কোনো সমস্যা নাই। কিন্তু দণ্ডবিধিত করবেন, সড়ক পরিবহন আইন করবেন, তা ফৌজদারি কার্যবিধি আইনি নিষেধ করে দিয়েছে। একই অপরাধের বিচার একের অধিক জায়গা করা যাবে না। সাক্ষ্য আইনের 41-এ ওটা প্রাসঙ্গিক হয়ে যায়। যদি একবার কোনো ব্যক্তি একটা অপরাধ থেকে দণ্ডতে খালাস বা জামিন পায় বা কারাদণ্ড ভোগ করে, পরবর্তী একই মামলায় তার বিরুদ্ধে আর বিচার করা যায় না, ঠিক আছে? ওটা সাক্ষ্য আইনের প্রাসঙ্গিক হয়। তাহলে 279 স্যারেরা পড়বেন। 290 হলো গণ উপদ্রবের শাস্তি, 289 হলো গণ উপদ্রবের শাস্তি। আপনাদের মনে হয় ধর্ম সংক্রান্ত বিষয় প্রশ্ন আসবে না, আপনাদের ধর্ম সংক্রান্ত বিষয় প্রশ্ন আসবে না বলে আমি মনে করি। স্যারেরা বলেন ধর্ম সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে পরে বলেন, তারপরেও বলে রাখি
একটু খেয়াল করেন, 296 ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা। 296 ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করা, এটা আমাদের নিত্যদিনের কাজ যাচ্ছে আস্তে আস্তে। এই যদি গোলমাল সৃষ্টি করে 296, যদি ধর্মের বিষয় নিয়ে প্রশ্ন আসে ধর্মীয় সমাবেশে গোলমাল সৃষ্টি করতে 296। 297 গোরস্থান শ্মশানঘাট, গোরস্থান শ্মশানঘাট সমাধিস্থল, যদি কোনো ব্যক্তি অনধিকার প্রবেশ করে ওইখানে প্রবেশ করলে তার শাস্তি 297। 297।